আচ্ছা, আমরা তাহলে আলোচনা করছিলাম মেনলি হচ্ছে স্টোন অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স। এটা ইউনিট 9 লেসন 1 এর। অ্যাডোলেসেন্স হলো একটা বয়স। এটা অ্যাডোলেসেন্স, দেখো দুইটা বানান আছে, একটা হলো অ্যাডোলেসেন্স আর একটা হলো অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স হলো ওই বয়সের নাম, কৈশোর। ইউজুয়ালি 13 থেকে 18 বছর বয়সী যারা, তাদেরকে বলি আমরা অ্যাডোলেসেন্টস, অর্থাৎ কিশোর কিশোরী বলি আমরা তাদেরকে। আর এই বয়সী যারা, তাদেরকে বলা অ্যাডোলেসেন্স, আর এই বয়সটার নাম হলো অ্যাডোলেসেন্স। আমাদের এই ইউনিটটা টোটালি অ্যাডোলেসেন্সের উপরে, বিশেষ করে অ্যাডোলেসেন্স তারা কারা এবং অ্যাডোলেসেন্স তারা কী কী প্রবলেম ফেস করে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্যারাটা, সেই আমরা লাস্ট দিন আমরা দুইটা প্যারা পড়িয়েছিলাম, এইটা আর এইটা। তো এই দুটো সারমর্ম হলো এটা, যে আমরা যখন বাচ্চাকাল থেকে, শৈশব থেকে শুরু করে আমরা অ্যাডাল্টহুডে প্রবেশ বা বড় হই, মনে করো বাংলাদেশের গড় আয়ু কত, বাংলাদেশের অ্যারাউন্ড 70-70 কাছাকাছি। তো যখন 0 থেকে 70 বছর বয়স পর্যন্ত মানুষ এখানে যেতে হলে কয়েকটা স্টেজ তাদেরকে পার করতে হয়। তো যখন আমরা অ্যাডাল্ট হই তার আগে আমরা 3 থেকে 4টা বা 4 থেকে 5টা স্টেজ আমরা পার করি। প্রথমে হলো ইনফ্যান্সি বলতে 0 থেকে 2 এই বছর। তারপরে চলে আসবে চাইল্ডহুডকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আর্লি চাইল্ডহুড, যেটা 3 থেকে 8, এবং লেটার চাইল্ডহুড 9 থেকে 12। বস্তুত 3 থেকে 12 বছর বয়স পর্যন্ত এটাকে ধরতেছি আমরা চাইল্ডহুড। পরবর্তীতে চাইল্ডহুডের পরে ইউজুয়ালি 13 থেকে শুরু, কিন্তু 18 পর্যন্ত, এই 13 থেকে 18 এই বয়সটাকে ধরতেছি আমরা অ্যাডোলেসেন্স। এটা হলো অ্যাডোলেসেন্স, সর্বশেষ যে বয়সটা তোমরা পার করে এখন অ্যাডাল্টহুডে প্রবেশ করতে। নেক্সট WHO একটা ডেফিনিশন এখানে দিয়েছে। WHO বলেছে অ্যাডোলেসেন্স হলো সেই বয়সটা দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, যেটা চাইল্ডহুডের পরে ঘটে এবং অ্যাডাল্টহুডের আগে ঘটে যে বয়সটা, সেই বয়সটাকেই বলতেছি আমরা অ্যাডোলেসেন্স। সো এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এখানে একটা কথা বলেছে যে এটা খুব ক্রিটিক্যাল ট্রানজিশনাল পিরিয়ড। সো ক্রিটিক্যাল মানে সংকটপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট, খুব ডেঞ্জারাস, খুব কমপ্লেক্স একটা বয়স, জটিল একটা বয়স। একটা বয়স বলতে কি ট্রানজিশনের টাইম, ট্রানজিশন মানে রূপান্তর। অর্থাৎ এই বয়সটাতেই তুমি চাইল্ডহুড থেকে তোমার পদার্পণ করতেছে অ্যাডাল্টহুডে, তুমি ছোট থেকে বড় হয়ে উঠতেছো। তো সেখানে তোমার বিহেভিয়ার, আচার আচরণ, তোমার সংস্কার কুসংস্কার সব কিছু নিয়েই তুমি কিন্তু বড় হচ্ছ। তখন তুমি যদি একটা ভুল ধারণা নিয়ে বড় হও, তোমার মধ্যে ওই অ্যাডাল্টহুডে যে ওই বিহেভিয়ারটা কিন্তু রিফ্লেক্ট করবে তোমার আচরণের মধ্যে। এখানে বলতেছে যে টাইম অফ অ্যাডোলেসেন্সের যে টাইমটা ইজ এ টাইম অফ প্রিপারেশন, ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন। এটা হচ্ছে একটা প্রিপারেশনের টাইম। কিসের প্রিপারেশন টাইম? ফর অ্যাডাল্টহুডের প্রিপারেশন। অর্থাৎ তুমি এই বয়সে অ্যাডাল্টহুডে যাওয়ার পরে তুমি কিভাবে বিহেভ করবা, ওই বিহেভিয়ারের একটা প্রিপারেশন হলো এটা। তোমার মধ্যে আচরণগত পরিবর্তন এই এজে আসবে, ডিউরিং হুইচ, যেই সময়টাতে ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস। এখান থেকে কয়েকটা প্রশ্ন আসে যে আমাদের কী কী ডেভেলপমেন্ট হয়। কি ডেভেলপমেন্ট, কি মানে ফান্ডামেন্টাল, বেসিক, মানে মৌলিক, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এখানে কি বলতে, এখানে সিগনিফিকেন্ট বা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টসের কথা বলেছে। উই এক্সপিরিয়েন্স সেভারাল ডেভেলপমেন্টস, উই আন্ডারগো সেভারাল ডেভেলপমেন্টস। সো আমাদের কিছু কিছু ডেভেলপমেন্ট হয় যেটা আমরা চোখে দেখি, সেটা হলো যে আমাদের ফিজিক্যাল ম্যাচুরেশন, আমরা ফিজিক্যালি আমরা বড় হয়ে উঠি। আচ্ছা, বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, আমাদের ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশনের সাথে সাথে, বিসাইডস মানে কি, পাশাপাশি, এইটার পাশাপাশি দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আমরা কি করি, আমাদের মধ্যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স আমাদের মধ্যে চলে আসে। অর্থাৎ আমরা সোশ্যালি মানে সামাজিকভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করি এবং ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করি। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, আমরা আইডেন্টিটি ডেভেলপ করি। তিনটা ব্যাপারটাকে আমরা আবার একটু আলোচনা করি। সেটা হলো যে আমাদের তাহলে এই তিনটার কথা বলেছে, মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। এটা বলতে বোঝানো হয়েছে
আমরা কি করি যখন আমরা এই বয়সে আসি, অ্যাডোলেসেন্সে আসি, আমরা সোসাইটিতে আমরা কি করার চেষ্টা করি, নিজের একটা আইডেন্টিটি এস্টাবলিশ করার চেষ্টা করি। এতদিন ছিল অমুকের ভাই, অমুকের ভাস্তে, বা অমুকের মেয়ে, অমুকের বোন। এখন দেখবো যে নিজের নামে পরিচয় দেওয়াটা তুমি স্বচ্ছন্দ বোধ করো, আমি অমুক। তুমি এখন তোমার কাছে মনে হয় যে আমার নিজস্ব একটা পরিচয় থাকতে হবে, আমার পিপল উইল নো মি বাই মাই নেম, আমার নামে চিনবে যে ও অমুক, অমুককে তো চিনি। সো এই যে একটা আইডেন্টিটি, তোমার ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, এটা কিন্তু এই বয়স থেকে তুমি কিন্তু গ্রো করো। সেকেন্ডলি, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স আমাদের মধ্যে একটা প্রবণতা চলে আসে, বিশেষ করে আমাদের সোসাইটিতে একটু ডিফারেন্ট, এখনও হয়তো ওই মেন্টালিটিটা হয়তো ওইভাবে গ্রো আপ করে নাই, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু হয়। বাইরের দেশে কিন্তু এটা খুব প্রবলভাবে দেখা যায় যে বারাক ওবামার মেয়ে, অথবা দেখবা যে খুব বিল গেটসের মেয়ে, খুব রিচ ফ্যামিলি, বিলিয়নিয়ার, যারা সারা জীবন ধরে প্রতিদিন যদি 1 কোটি টাকা করেও খরচ করে, তাদের টাকা শেষ হবে না, তাদের জীবনের টাকা শেষ হবে না, মানে এত টাকা তাদের আছে। কিন্তু সেই ফ্যামিলির মেয়ে বা ছেলে তুমি দেখবা যে একটা ছোট একটা ফুড শপে কাজ করে, তারা রেস্টুরেন্টে কাজ করে, হয়তো ওয়েটার হিসেবে কাজ করতেছে। সো এটা কেন করে? তারা ওই টাকার গুরুত্বটা বোঝার চেষ্টা করে অনেক ক্ষেত্রে, এবং ইকোনমিক্যালি তারা নিজেরা সলভেন্ট হওয়ার চেষ্টা করে, যে আমি, আমার দায়িত্ব আমার, ইকোনমিক দায়িত্ব আমার হয়েছে। টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাকুইজিশন অ্যাকুয়ার থেকে আসছে, অ্যাকুয়ার থেকে অ্যাকুইজিশন আসছে। অ্যাকুয়ার মানে অর্জন, অ্যাকুইজিশন অফ স্কিলস, ক্যাপাসিটি। কিসের ক্যাপাসিটি অর্জন করে? নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস। অর্থাৎ তুমি অ্যাডাল্ট হওয়ার পরে যে রিলেশনশিপটা তুমি এস্টাবলিশ করতে যাচ্ছ, হতে পারে সেটা কমিউনিকেশনের স্কিল অ্যান্ড দিস রোলস অ্যান্ড ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট রিজনিং সম্পর্কে কোনো ধারণা আছে? অ্যাবস্ট্রাক্ট মানে কি? দেখো আমরা এখানে বিমূর্ত রিজনিং মানে কারণ না, কিন্তু যুক্তি। হ্যাঁ, যুক্তি। এখানে রিজনিং বলতে লজিক বোঝানো হয়েছে। তো মানে ব্যাপার হয় কি, যে আমরা নাউন তো জানো 2 ধরনের হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা হলো কনক্রিট নাউন। কনক্রিট যেটা হলো তুমি টাচ করতে পারতেছো, তাই না, যেটা দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, সেটা হলো কনক্রিট জিনিস। আর যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট রিজনিং মানে যেটা তুমি না দেখে, না ছুঁয়ে, না, মানে শুধুমাত্র কগনিটিভ ডেভেলপমেন্টের মাধ্যমে তুমি রিয়েলাইজ করতে পারতেছো যে আমি যে আচরণটা করতেছি, এটার কনসিকুয়েন্সটা কেমন হবে। এটা হলো কগনিটিভ রিজনিং বা কগনিটিভ ডেভেলপমেন্ট। So acquisition of skills needed to carry out adult relationships and roles and capacity for abstract reasoning. So আসলে কি হবে তোমার, মানে অ্যাকশন অ্যান্ড কনসিকুয়েন্স, তুমি যে কাজটা করতেছো তার কনসিকুয়েন্স কি হইতে পারে, এইটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট রিজনিং। এটা কিন্তু দেখতেছো না তুমি তোমার আজকে 5 মিনিট করে কাজ করতেছো, এটা যে পরবর্তীতে তোমার 5 বছর পরে ইম্প্যাক্ট করবে না, বা করলে কিভাবে নেগেটিভলি নাকি পজিটিভলি করবে, এই ব্যাপারটা রিয়েলাইজ করার যে ক্ষমতা, সেটাই তো তোমার কগনিটিভ রিজনিং, তাই না? এটাই তোমার অ্যাবস্ট্রাক্ট রিজনিং। এটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি বুঝতে হবে যে ইউ আর বিকামিং অ্যান অ্যাডাল্ট পারসন। সো এটা আর কি। আদারওয়াইজ যে বোঝে না, সেও যে স্টুপিড হিসেবে বড় হয়, স্টুপিড হয়েই বড় হয়। ওই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে তোমার মুরব্বী মানুষ দেখলেই তার কাছে পরামর্শ নেওয়া লাগবে না। যে স্টুপিডরা কি মুরব্বী হয় না? হয়তো। তাহলে স্টুপিড যদি মুরব্বী হয়, তাহলে বড় স্টুপিড সে, তো তার কাছ থেকে কেন তুমি মানে মতামত নিবা? তুমি দেখো তার রিজনিং পাওয়ারটা কেমন, তাকে জাজ করো, তাকে ওয়ে করো, তা দেখো তার আচরণটা কেমন। প্যারাডক্স বোঝো তো? প্যারাডক্স মানে হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে যেটা মানে শুনতে তোমার কাছে মিথ্যা মনে হচ্ছে, কিন্তু বাস্তবে সত্য, বা যেটা শুনতে সত্য মনে হচ্ছে কিন্তু আসলে মিথ্যা। অপোজিট অফ ইট, এটা প্যারাডক্স। সো আচ্ছা দেখি, বেশি ঠান্ডা লাগলে আবার বলিস বন্ধ করে দেবো, মানে সব। আচ্ছা, ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্কস, এখানে না, ওয়াইল অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ ট্রেমেন্ডাস গ্রোথ অ্যান্ড পোটেনশিয়াল মানে সম্ভাবনা। বোঝা যায় আমাদের ব্যাপক বৃদ্ধির একটা সময় এবং সম্ভাবনাময় একটা সময়। ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্কস, এটা একটা রিস্কেরও টাইম। রিস্কের টাইম কেন? খুবই রিস্ক মানে কি? ঝুঁকি, খুবই ঝুঁকির সময়। ঝুঁকির সময় কেন? কারণ হচ্ছে যে এই বয়সে তোমাকে যদি মিসগাইড করা হয়, তোমাকে যদি কোনো ট্রমাটাইজড করা হয়, তাহলে তুমি দেখবা যে সাপোজ তুমি যে ইউ গো থ্রু সাম আনঅ্যাভয়েডেবল অ্যান্ড ব্যাড সিচুয়েশন,
দ্যাট মেক্স ইউ ট্রমাটাইজড। সো এই ট্রমাটা তুমি দেখবে যে তোমার লেটার লাইফে ডিপ্রেশনের অন্যতম একটা কারণ। অনেক সময় দেখবে যে সুইসাইড টেন্ডেন্সিও চলে আসে, এলিয়েনেশন হয়ে যায়, মানুষ সোসাইটি থেকে চলে আসে, তার ভিতরে ফেয়ার ভীতি কাজ করে, তোমার মানুষ দেখলে ভয় পাচ্ছে। হতে পারে যে চাইল্ডহুডে বা অ্যাডোলেসেন্সে তার সাথে এমন কিছু ঘটছে, পরবর্তী লাইফে ওইটার একটা ট্রমা কিন্তু তার মধ্যে থেকে যায়। সো আরেকটা, এটা তো গেল খুব এক্সট্রিম লেভেলের, আরও কিছু মানে খুব স্লো পয়জনিং আছে। সেটা হলো যে তুমি ভুল ভাল শিখতেছো, তুমি ম্যানার শিখছো না, তুমি ওই অ্যাবস্ট্রাক্ট রিজনিং শিখতেছো না, তুমি মনে করতেছো সব কিছুই হচ্ছে দৈব শক্তি দ্বারা চলতেছে, সব কিছু মানে এই যে ইসরায়েল হামলা করে নেই, আসলে এটা ভূত পেতে ফেলছে। সো এইসব যখন বিশ্বাস করতেছো, তখন তুমি তোমার লাইফটা, পরবর্তী লাইফটা কিন্তু সুস্থ হবে না, অসুস্থ হবে। সো এটা বলতেছো যে রিস্ক ডিউরিং হুইচ সোশ্যাল কনটেক্সট এক্সার্ট ইন পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। যেই সময়ে সোশ্যাল কনটেক্সট, সোশ্যাল যে বিষয়গুলো আছে, এইগুলো আমাদের উপরে খুব শক্তিশালী ইনফ্লুয়েন্স, প্রভাব বিস্তার করে বা প্রভাব বিস্তারিত হয় ইত্যাদি, আমাদের উপর মারাত্মক প্রভাব আসে, এটা বলা যায়। বোঝা যায় কিছু? ইজি না? মেনি অ্যাডোলেসেন্স, এবার চলে আসছে যে আমাদের কী কী প্রবলেম হতে পারে, যে আমাদের ইউজুয়ালি কী কী, এতক্ষণ ধরে তো বলতেছিলেন যে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়। এই যে এই ধরনের কথাবার্তা সুপারফিলিয়াস কথাবার্তা, যে অনেক সমস্যা হয়, কী সমস্যা হয়? তো এটা তো ভ্যালিড কোশ্চেন, সেই ব্যাপারটা এখানে চলে আসবে যে আমাদের কী কী বেসিক্যালি কী কী প্রবলেম তৈরি হয়। মেনি অ্যাডোলেসেন্টস, এটা আমাদের বাস্তব জীবনের সাথেও রিলেট করা যায় অনেক ক্ষেত্রে, যে মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে খুব বেশি হয়, যে দেখবা যে অ্যাডোলেসেন্স বয়সে বা চাইল্ডহুড থেকেই তারা কিন্তু দেখবা যে ওই অ্যালকোহল বা অ্যালকোহল তো পরের কথা, আমাদের দেশে অ্যালকোহলটা একটু পরে আসে, বিকজ এটা এতটা অ্যাভেলেবল না। যেটা অ্যাভেলেবল সেটা হলো সিগারেট থেকে শুরু হয়। এবং এইখানে একটা প্রবলেম আমাদের আছে, সেটা হলো যে বাইরের দেশে তো অ্যালকোহলের প্রতি তারা এক্সপোজ হয়ে যায় খুব অল্প বয়সেই, অ্যালকোহলটা তাদের খুব অ্যাভেলেবল এবং যে কোনো মাধ্যমে তারা ম্যানেজ করে ফেলতে পারে। কিন্তু বাংলাদেশের সিগারেট সহ অন্যান্য ড্রাগসগুলো, এগুলো আবার খুব অ্যাভেলেবেল, এগুলো তারা এক্সপোজ হয়ে যায়। অ্যান্ড আরেকটা প্রেশার, সেটা হচ্ছে যে টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, পুটিং দেমসেলস অ্যাট হাই রিস্কস অফ ইন্টেনশনাল, হয় ইন্টেনশনাল অথবা আনইনটেনশনাল ইনজুরিতে তারা পড়তে পারে এই বয়সে। আনইনটেন্ডেড, তার মধ্যে কী কী হতে পারে? আনইনটেন্ডেড প্রেগনেন্সি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এখানে আরেকটা আছে টার্ম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এটা এসটিডি বলে সংক্ষেপে, এসটিআইস অথবা এসটিডিস, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি, যার এখন পর্যন্ত কোনো চিকিৎসা নেই, যার একমাত্র মানে কি বলা যায় পরিণতি হলো মৃত্যু ফাইনালি। সো মেনি অলসো এক্সপেরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। এই যে এটাও খুব মেন্টাল একটা ইস্যুস, এটা তো গেল ফিজিক্যালি আমাদের কী কী প্রবলেম হইতে পারে ইত্যাদি, এখানে মেন্টাল ইস্যুস সম্পর্কে বলেছে। মেন্টাল ইস্যুস কি? অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অর্থাৎ তাকে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। সাপোজ চাইল্ডহুডে কোনো ট্রমাটাইজড কোনো ঘটনা, সাপোজ যে কিছুদিন আগে আমাদের সোফিয়া নাকি যেন মেয়েটা মারা গেল, আসিয়া মারা গেল, বয়স কত ছিল? 8 বছর বয়স ছিল। আচ্ছা 8 বছর বয়সে তো ওর সাথে ঘটলো, তো একেবারে চিলড্রেন মানে আর্লি চাইল্ডহুডের মধ্যেই পড়ে যায়, এটা তো কোনো ক্ষমা নেই 100%, এটা তো খুবই গর্হিত কাজ। কিন্তু ও যদি অ্যাডোলেসেন্সও হতো, ওর সাথে যদি সেম ঘটনাটা ঘটতো, ও যদি বাই চান্স বেঁচে যেত, সাপোজ 8 বছর হয়তো এই কারণে ফিজিক্যালি ও বেশি মানে কি বলা যায়, মানে ওর দুর্বল ছিল, সহ্য করতে পারে না এই ব্যাপারগুলা, সো যে টর্চারটা হয়েছে ওর উপরে, তো সেটা যদি অ্যাডোলেসেন্স হতো, এক্ষেত্রে কিন্তু সে যদি আইসিইউতে যে আবার ফিরে আসতো, দেখবা সারা জীবন ধরে ও কিন্তু ওই মেন্টাল ট্রমা নিয়ে তার বড় হতে হতো, তাই না? ও কি স্বাভাবিকভাবে বড় হতে পারতো? সিরিয়াসলি, এটা তো অনেক চিন্তা করা যায়, একটা মেয়ে তার বিরুদ্ধে তার ফোর্স করা হচ্ছে কোনো কিছুতে, এবং এত বিশ্রী একটা ঘটনা তার সাথে ঘটতো। সো সে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমসে সে কিন্তু সারা জীবন কাটিয়ে দিত। সেই কথাই বলেছে যে মেন্টাল হেলথ প্রবলেমস অথবা অ্যাডজাস্টমেন্ট ইস্যুস তৈরি হতে পারে। তো এই কারণে বলছে যে বিহেভিয়ার প্যাটার্নস, আমাদের বিহেভিয়ার প্যাটার্নস মানে কি? ধরুন স্ট্রাকচার, আমরা যেই বিহেভিয়ারটা আমরা এই বয়সে আমরা অ্যাডপ্ট করি, সেই বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড, যেই প্যাটার্নসগুলো এস্টাবলিশড হয়ে যায় এই বয়সে ডিউরিং দিস পিরিয়ড, সাচ অ্যাজ কি বিহেভিয়ার প্যাটার্ন বলতে তুমি তোমার আচরণ কেমন, মনে করো ড্রাগসের প্রতি তোমার আচরণটা কেমন, যে তুমি কি ড্রাগস নিচ্ছ নাকি নিচ্ছ না, এটা তোমার আচরণ দুই ধরনের, হয় পজিটিভ না হলে নেগেটিভ। তাহলে এটার একটা লং টার্ম এফেক্ট তোমার উপরে পড়বে
হয় পজিটিভ ইম্প্যাক্ট করবে, না হলে নেগেটিভ ইম্প্যাক্ট। টেকিং অর অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইম্প্যাক্টস অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং। সো তাদের ওয়েলবিং মানে ভালো থাকা। সো তাদের ভালো থাকার ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু অনেক ইম্প্যাক্ট করে, যে তুমি নিজেকে কিভাবে এক্সপোজ করছো, তুমি কি অ্যাবস্টেইন করছো নিজেকে নাকি এক্সপোজ করে দিচ্ছ। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সদেরকে ইনফ্লুয়েন্স করতে তাদেরও কিন্তু কিছু ইউনিক অপরচুনিটি তাদের আছে। যারা অ্যাডাল্ট তারা কিন্তু তাদেরকে ওইভাবে গাইড করতে পারে, হয়তো মোটিভেট করতে পারে, অথবা সেভাবে হেল্প করতে পারে যে ডোন্ট ডু দিস অথবা ডু দিস, অথবা এইভাবে আর কি কীভাবে অ্যাভয়েড করতে পারবা ইত্যাদি ইত্যাদি। সো সেই ব্যাপারে কিন্তু অ্যাডাল্টদেরও অনেক ভূমিকা থাকে। অ্যাডাল্ট বলতে এখানে কয়েক ধরনের অ্যাডাল্ট আমরা পাবো। একটা হচ্ছে ফ্যামিলির যারা অ্যাডাল্ট, ফ্যামিলি মেম্বার্স। সেকেন্ডলি সোসাইটির যারা মেম্বার্স। থার্ডলি টিচার্স, স্কুলের ফ্রেন্ডস, মানে স্কুলের ফ্রেন্ড তো বলা যায় না, স্কুলের টিচার্স বলা যায়, সিনিয়র্স তাদের, এবং তাদের কমিউনিটি। কেউ যদি জব করে, সাপোজ অনেক অ্যাডোলেসেন্ট জব করে, তারা ওয়ার্ক প্লেসে যায়, সেই সকল ওয়ার্ক প্লেসের তাদের যে লোকজন আছে তারা তার সাথে কিভাবে বিহেভ করছে তাদেরও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাডাল্টরাই তাদেরকে মিসগাইড করে ফেলে। সেক্ষেত্রে বাইরের দেশে কিন্তু শাস্তির ব্যবস্থাও ওইভাবে আছে, কিন্তু আমাদের দেশে ওই কিছু একটা করে ফেললে ওর শাস্তিটা অতটা হয় না যতটা না যে করে তার শাস্তি হয়, ইত্যাদি ইত্যাদি। কিছু কি বোঝা গেল মোটামুটি? আচ্ছা, আর দুইটা আছে, লেসন আছে, সরি প্যারা আছে, আমরা শেষ করি। অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। আমরা তো জানি অ্যাডোলেসেন্টসরা একটু ডিফারেন্ট হয় চিলড্রেনও, কারণ হচ্ছে তারা চিলড্রেনও না আবার তারা অ্যাডাল্টও না। এই কারণে তারা দুইটা সেক্টর থেকেই আলাদা। স্পেসিফিক্যালি অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। কমপ্লেক্স কনসেপ্টস মানে বলতে বোঝাইছে যে ওই যে তোমার অ্যাকশন অ্যান্ড কনসিকুয়েন্সেস, এই ব্যাপারগুলো, কমপ্লেক্স যে ইস্যুসগুলো আছে, এর ফলে কি কি ঘটতে পারে তোমার সাথে, মানে এর কনসিকুয়েন্সটা কোন দিকে যাইতে পারে, এই ব্যাপারগুলো সম্পর্কে অনেক সময় আমরা কিন্তু অ্যাডোলেসেন্টসরা বোঝে না। সো অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস। আস্তে আস্তে বোঝায়। Or the degree of control they have or can have over health making decision making, including that related to sexual behavior. Acha, this inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. যদি তোমার ইনএবিলিটি থাকে, ডিসিশন মেকিং এর ইনএবিলিটি থাকে, তুমি যদি কনসিকুয়েন্স এবং অ্যাকশন সম্পর্কে না বোঝো, যে আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটার ফলে আমার এটা হইতে পারে, আমার এই প্রবলেম ঘটবে, তুমি যদি এই কনসিকুয়েন্স সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, তখন তোমার মারাত্মক কিছু প্রবলেম কিন্তু তোমার ফেস করা লাগতে পারে, তখন কিন্তু তুমি অনেক ঝামেলায় পড়ে যাবে। সেই কথাই এখানে বলেছে, দিস ইনএবিলিটি মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স। এখানে বলেছে লজ, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, তিনটা ব্যাপার। লজ মানে আইন, কাস্টমস মানে প্রথা, প্র্যাকটিস মানে রীতি হয়তোবা, বা মানে প্র্যাকটিস বলতে আমরা যে কাজগুলো করি আর কি, রীতিনীতি। মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্টস ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস। ফর এক্সাম্পল, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services. Reproductive মানে কি? প্রজনন স্বাস্থ্য, অর্থাৎ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তাদের ইনফরমেশন নিতে অথবা সার্ভিস গ্রহণ করতে তাদেরকে কিন্তু রেস্ট্রিক্ট করে আইন দ্বারা। তারা যদি আনমেরিড হয় পার্টিকুলারলি এবং অ্যাডোলেসেন্টস হয়, সেক্ষেত্রে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য বা সার্ভিস তারা পেতে পারে না, অনেক ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, স্পেশালি ওয়েন দে আর আনমেরিড। In addition, when the service do exist, providers' attitude toward adolescents poses a significant barrier to use all of those services. সার্ভিস থাকলেও প্রোভাইডারদের বিহেভিয়ার অন্যরকম হতে পারে, যার ফলে সে সার্ভিসটা হয়তো অনেক ক্ষেত্রে পায় না, ইত্যাদি ইত্যাদি। বলছে যে অ্যাডোলেসেন্টস, দেখো অ্যাডোলেসেন্টস ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে? অন দেয়ার ফ্যামিলিজ, তাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে, ডিসিশন মেকিংয়ের জন্যই হোক অথবা তাদের মানে গ্রো আপ করার জন্যই হোক। Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. মাঝে মাঝে আমরা বলছি যে আমরা বিভিন্ন টাইপের স্কিল, মানে মেন ব্যাপার হচ্ছে স্কিলগুলো শিখি, অনেকগুলো স্কিল শিখি, ফ্যামিলি থেকে শিখি,
আমরা ওয়ার্ক প্লেস থেকে শিখি, কমিউনিটির থেকে শিখি, যার ফলে যে স্কুলগুলো দিয়ে আমরা সাকসেসফুলি আমরা চিলড্রেন থেকে আমরা অ্যাডাল্টহুডে, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে রূপান্তরিত হই বা পদার্পণ করি। ঠিক আছে, আমরা সেই স্কিলগুলো কোথা থেকে শিখি বলছে যে ফ্যামিলি থেকে, ওয়ার্ক প্লেস থেকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নেক্সট বলেছে প্যারেন্টস মেম্বার্স অফ দ্য কমিউনিটি। প্যারেন্টস ওই ফ্যামিলির মেম্বার্স অফ দ্য কমিউনিটি বলতে কমিউনিটির কথা যেটা বললো, অ্যান্ড সার্ভিস প্রোভাইডার্স, সোশ্যাল ইনস্টিটিউশনস হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু বুথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট। তাদের সবারই রেসপন্সিবিলিটি আছে অ্যাডোলেসেন্টদের ডেভেলপমেন্টের জন্য, অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড টু ইন্টারভেন এফেক্টিভলি ওয়েন প্রবলেমস অ্যারাইজ। এবং বলছে যে তাদের ডেভেলপমেন্ট এবং অ্যাডজাস্টমেন্টের জন্য তারা কী করবে, প্রমোট করবে, তাদেরকে হেল্প করবে। অন দ্য আদার হ্যান্ড তারা ইন্টারভেনও করবে। ইন্টারভেন মানে হস্তক্ষেপ করবে যখন নিডেড, যখন প্রয়োজন বোধ করবে তখন যেন সে হস্তক্ষেপ করতে পারে। অর্থাৎ সে যদি কোনো প্রবলেমে পড়ে তখন যেন তারা এগিয়ে আসে সহায়তা করতে। সব থেকে বড় বন্ধু এক্ষেত্রে মানে আমাদের দেশের মানে কনটেক্সটে সব থেকে বড় বন্ধু হলো ফ্যামিলি। যে কোনো প্রবলেম হবে, তুমি মনে করো যে সব থেকে বড় প্রবলেম হয়েছে, এমন প্রবলেম হয়েছে তুমি কাউকে বলতে পারতেছো না, তোমার মনে হচ্ছে যে আমি সুইসাইড করি, এ করি, তা করি, এরকম মনে হয়ে যাচ্ছে, সেরকম প্রবলেম হলে পরে আগে জানাবা ফ্যামিলিতে। ফ্যামিলি তোমার মেরে ফেলবে না, তোমার আটমোস্ট সাপোর্ট দিবে তোমাকে যেন ওইখান থেকে মানে ওভারকাম করে নিয়ে আসা যায়। এটা করা যায়, আগে তোমাকে বাঁচায় নিয়ে আসবে, তারপর তোমার যদি মারে তারপর মারো, দুটো থাপ্পড়, সমস্যা নেই, মারো, সমস্যা নেই, কিন্তু আগে তো তুমি উতরায় আসবা। তুমি কি করো, তুমি আগে ফ্রেন্ডকে জানাচ্ছ, এই করছো, ওরা দেবা। তোমার কে যেন একটা কথা বলে যে 5 জন লোকরা যদি তোমার প্রবলেমের কথা জানাও, 3 জন হাসবে আর 2 জন খুশি হবে যে তুমি প্রবলেমে পড়ছো। আগে ফ্যামিলি, তারপর। আচ্ছা, আমাদের ফ্যামিলিরও আর একটা প্রবলেম আছে। ফ্যামিলি প্রবলেম কি জানো? ফ্যামিলি প্রবলেম হলো আমরা প্যারেন্টসরা আমরা মনে করি এইটা আমার বাচ্চার সাথে এটা হবে না, আমার বাচ্চা এটা করতেই পারে না, এইটা। তো ফ্যামিলি যখন এটা মনে করে তখন কিন্তু যখন তার বাচ্চা ওটা করে ফেলে, সাপোজ কোনো একটা ঘটনা ঘটায় ফেলে, তখন ও আকাশ থেকে বলছে হ্যাঁ, সে আর সমস্যার সমাধান দিতে পারে না। তো তারা যদি মেন্টালি প্রিপেয়ার থাকে যে এনিথিং ক্যান হ্যাপেন, সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল সো দ্যাট ইট ডাজেন্ট হ্যাপেন, এরকম যদি থাকে মেন্টালিটিটা, তাহলে হ্যান্ডেল করা সহজ হয়। এই আর কি বলছি। এখানটা দেখো তো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ অ্যাডোলেসেন্স? দাঁড়াও, এইগুলো হচ্ছে বিগত বছরের কিছু কলেজের কোশ্চেন, হ্যাঁ, এগুলো শেষ করে ফেলি আমরা। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ অ্যাডোলেসেন্স? ম্যাচুরিটি, অ্যাডাল্ট, এজেড নাকি ইয়ুথ? দিয়ে দিচ্ছি 3 মিনিট। ইয়ুথ। হোয়াট ইজ দ্য কমন ভিউ অ্যাবাউট অ্যাডাল্টস? কারা? অ্যাডাল্ট কারা? অ্যাডাল্ট পারসনস অ্যাবভ 18। ও, এখানে আবার দুটো অপশন আছে, এই পারসনস 18 অ্যান্ড অ্যাডাল্টস, পারসনস অ্যাবভ 18 অ্যাডাল্টস। এখানে কিন্তু একটা কথা বলছে যে 18 এবং 18-র পরে, ঠিক আছে? পারসনস শুধুমাত্র 18-র উপরেই হতে হবে না, 18 হলেই কিন্তু সে অ্যাডাল্ট। পারসনস 18 অ্যান্ড অ্যাডাল্টস, আমার মনে হচ্ছে 4 নম্বরই আসা উচিত। না, ম্যাচিউর মানে তো ম্যাচিউরিটি তো এক সময় এক একজনের আসে। কেউ তাহলে 30-এ ম্যাচিউরড হয়। আচ্ছা, আমি 40-এ, 40 হয়েছে আমার। হুইচ স্টেজ ইন লাইফ ডাজ, আমি 40 চলতেছে রানি, তোমাদের তো বিষয় নেই। 18, 22 বছরের ছোট মাত্র। আচ্ছা, হুইচ স্টেজ ইন লাইফ ডাজ ওয়ার্ল্ড কনসিডার ক্রিটিক্যাল? কোনটাকে ক্রিটিক্যাল বলছে? অ্যাডোলেসেন্সকে। হুইচ কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ অ্যাডাল্ট? অ্যাডাল্টের ইম্যাচিউর, গ্রোন আপ। জুভেনাইল মানে কি? কিশোর। জুভেনাইল ডেলিকুয়েন্সি, শুনছো? কিশোর অপরাধ। হ্যাঁ। হুইচ কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ ইনফ্যান্সি? বেবিহুড।